যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে একটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে, কারণ বিষয়টা বাংলাদেশের জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে। তবে একটা অলিখিত যুদ্ধ ছড়িয়ে পড়েছে, এখন এটা কিভাবে সমাধান হয়। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় এক একজন চলে যাবে। কাজেই ভারত এই ইঙ্গিতগুলো দিতে চাইছে। ভারতের ইঙ্গিত সম্ভবত এতেও স্পষ্ট হয়েছে যে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ করতে হলো কলকাতা নাইট রাইডার্স দল থেকে। নিশ্চিতভাবে এটাও ভারত সরকারের। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। কিন্তু সমরাস্ত্র ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়, কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের স্টার আইকন খেলোয়াড় মুস্তাফিজ বেশিরভাগ সময় হায়দ্রাবাদ বা দিল্লি ডেভিলিয়ার, তারপর হচ্ছে যে কেকেআর এর পক্ষে বিভিন্ন সময় খেলেছেন। তো যেহেতু এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না, স্বাভাবিকভাবে ভারতের জনগণ বাংলাদেশের একজন খেলোয়াড়কে আইনা 9 কোটি টাকা দিচ্ছে, তারা পছন্দ করে নাই। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান যাচ্ছে, ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী স্লোগান তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের বিজেপি ক্ষমতাসীন দল বা আরো বিভিন্ন গোষ্ঠীগুলো শাহরুখ খানের উপর চাপ প্রয়োগ করছে মুস্তাফিজকে বাদ দিতে। ফাইনালি শাহরুখ খানের দল চাপে পড়ে মুস্তাফিজকে বাদ দিচ্ছে। এরপরে এই ইস্যুতে ভারত বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে একটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে, কারণ বিষয়টা বাংলাদেশের জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে। ভারতকে ঘিরে এই সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে আইসিসির কাছে চিঠি দিয়ে আসলে কি লাভ হবে আমি নিজেও জানি না, কারণ আইসিসির বাবাই হচ্ছে ভারত। কোথাও না কোথাও এই পর্যন্ত যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আপনি দেখবেন যে আইসিসির পক্ষপাতিত্ব সবসময় নজরে পড়ে ভারতের পক্ষে। তারপরেও সেই আইসিসিকে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ, আর যেখানে এই বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। তো এখন সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টি ভারতের কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমত এখানে নিরাপত্তা সংখ্যা দেখা দিবে। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো খেলা হয়, বাংলাদেশের খেলোয়াড়দের স্টেডিয়ামে দেখলে ভুয়া বই স্লোগান দিবে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে, আর কিন্তু কোনো ভুল নাই, 100% হবে। অন্যান্য সময় হিসাব আলাদা, এখন হবে। তো এই যে পরিস্থিতি, এরকম মাথায় রাখা উচিত। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টা আলোচনায় আসারই কিন্তু বিষয় যে ভারত সেখানে কোনো ঘটনা ঘটবে, দায়ভার আসলে কারণ এই প্রেক্ষাপটে বিসিবির বোর্ড সভায় উপস্থিত 17 জন পরিচালক সর্বসম্মতভাবে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি সূত্র বলছে চিঠিটি মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটের কাছে পাঠানো হবে। তবে আমি ভাবছিলাম বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, ভারতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে না, অন্য কোনো দেশে আয়োজন করতে হবে, এরকম চাপ দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্যভাবে। তো কি আছে এখানে, বিসিবি স্পষ্ট ব্যাখ্যা এবং নিশ্চয়তা চাইবে। কোনটা নিশ্চয়তা? বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হবে। নাম্বার 2, মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা সেটা কিভাবে ঘটলো এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা সহজ উত্তর আমার কাছে আছে। বাংলাদেশের ক্রিকেটারদের উচিত ভারতের রুপির প্রতি লোভ ছাড়া। পৃথিবীর অনেক দেশ ভারতের আইপিএল খেলে না, তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না, কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের এগুলোর প্রতি ফিলিংস নাই, তারা টাকার জন্য খেলতে যায়। তো না গেলেই তো হয়েছে, বাদ দেওয়ার প্রশ্ন আসে থেকে, আমি গেলামই না, বাদ করতে দিব। এখন যেহেতু ভারত টাকা ইনভেস্ট করবে, আমাদের বাংলাদেশে যদি হইতো আমরা যত কথাই বলেন আমরাও কিন্তু মানতাম না যে ভারতের কোনো ক্রিকেটার কাইনা 10 কোটি 15 কোটি টাকা দিয়ে দিচ্ছে। বাংলাদেশের জনগণ রাজপথে তৌহিদি জনতা নেমে যেত, তিতা বলতেছি, কিন্তু এটাই সত্য। সো ভারতের জনগণ এটাই মনে করতেছে। বাট আমাদের উচিত ছিল কি মুস্তাফিজের এখানে নিলামে এবার নাই যাওয়া, যে না আমি এখন খেলবো না, ন্যায্যতার ভিত্তিতে এখানে কথা হবে। তারপরেও আমার মনে হয় 2 নম্বরটা সুযোগের বিষয় হচ্ছে আগামীতে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের না যাওয়া। এরপর হচ্ছে খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট সদস্য, দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আইসিসির অবস্থান জানতে চাওয়া হবে। এবং বাংলাদেশের খেলা মানে বাংলাদেশে, ভারতে অনেক বাঙালি আছে যারা সেখানে যাবে, বাংলাদেশকে বাংলাদেশ বলবে। আর পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলের ম্যাচগুলোতে দেখেন না, মারার পর্যন্ত হয়ে যায়, 20-30 জন মরে গেছে, মাইরা ফেলছে, গ্যালারি জুড়ে কোপাকুপি মারামারি, এরকম কিন্তু হয়েছে অনেক ঘটনা। এরকম ঘটনা হতে পারে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে ঘটাতে হতে পারে। তো সেগুলো নিরাপত্তা আমার কাছে মনে হচ্ছে সকল কিছু থেকে বেটার হচ্ছে এই বিশ্বকাপে যেহেতু বাঙালি ফেলি মারে। আচ্ছা, কোনো সময় বিশ্বকাপ আমরা জিতে আইছি, আই তো নাই, তো বেটার হচ্ছে এই বিশ্বকাপকে বয়কট করা, যে ভারতের বিশ্বকাপ হবে আমরা খেলবো না। 10 কথার এক কথা দরকার ছিল এটা। এখন এটা না খেলে আবার আইসিসি কোনো পানিশমেন্ট বাংলাদেশকে দিবে কিনা এটাও একটা বিষয়। তবে একটা অলিখিত যুদ্ধ ছড়িয়ে পড়েছে, এখন এটা কিভাবে সমাধান হয় সময় বলে দিবে। যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে 10 জানুয়ারির পরে যে কোনো সময় আওয়ামী লীগ কর্মসূচি ডাক দিতে পারে, এবং সে সকল কর্মসূচি থেকে কিন্তু আন্দোলনের ডাক আসবে। অপেক্ষার প্রহর তখন আপনাদের শেষ হয়ে যাবে। কিন্তু মূল কথা হচ্ছে শেখ হাসিনা যখন কর্মসূচি দিবে তখন কি আপনারা সেটা সঠিকভাবে পালন করতে পারবেন? এর আগেও কিন্তু শেখ হাসিনা অনেক কর্মসূচি দিয়েছিল, সঠিকভাবে আপনারা পালন করতে পারেনি। যেমনটা শেখ হাসিনা ভেবেছিল তেমনটা হয়নি। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কতটুকু সংগঠিত হয়েছে, কতটুকু শক্তি সঞ্চয় করেছে, সেটা কর্মসূচি দিলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা ধরে রাখেন আপনারা 10 জানুয়ারির পরে কিন্তু আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে। আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যদি কর্মসূচি সফল না করতে পারেন, আন্দোলন সফল না করতে পারেন, তা না হলে আমাদের সকলকেই, যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, ঘরবাড়ি ছাড়া থাকতে হবে আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, এবং নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থক আছে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। এভাবেই করে আমাদের সময়গুলো চলবে। আপনারা একটা জিনিস চিন্তা করুন, গত একদিন আগেই মানিকগঞ্জের একজন বিএনপি এমপি প্রার্থী সে ডাইরেক্টলি বলতেছে আওয়ামী লীগের কেউ এবং হিন্দু সনাতনী যারা তারা যদি আমাদেরকে বিএনপি জামাতকে ভোট না দেন তাদের জীবন দুর্বিষহ করে তুলব।
তারা কিভাবে জীবনযাপন সঠিকভাবে করেন আমরা দেখে ছাড়বো, এভাবে করে হুমকি দিচ্ছে। তো আমাদের যারা মুক্তিযুদ্ধ পক্ষে শক্তি তাদের সকলের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তাদের এখন চিন্তা করতে হবে হয়তো এসপার না হয় ওসপার। আওয়ামী লীগ থেকে যখনই কর্মসূচি দিবে 100% যে যার অবস্থান থেকে কর্মসূচি পালনের চেষ্টা করতে হবে, কারণ নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে। কেউ আপনাদেরকে আদায় করে দিবে না। আমরা ভারতের উপর ভরসা করতে পারি, হ্যাঁ ভারত আমাদের কূটনীতিকভাবে সাহায্য করবে, সাপোর্ট দিবে, কিন্তু আমাদেরকে রাজপথে নেমে কিন্তু দাবি আদায় করতে হবে। ভারতের জনগণ এসে আমাদের দাবি আদায় করে দিবে না এবং ভারতের কোনো মন্ত্রী এসে দাবি আদায় করে দিবে না। তারা জাস্ট পিছের থেকে কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা করবে। তাই আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারা এখন থেকে যদি ভালোভাবে সংগঠিত না হন, আরো কিছু সময় আছে, এখন থেকে সংগঠিত হয়ে যান, শক্তি সঞ্চয় করুন, সকলের সাথে যোগাযোগ স্থাপন করুন। আগামীতে আওয়ামী লীগের কর্মসূচি আসবে, সেই কর্মসূচি কিভাবে সফল করবেন এবং রাজপথে আন্দোলনে কিভাবে নামবেন। কারণ আপনারা যদি রাজপথে আন্দোলন না নামেন, আপনাদের দাবি আদায় করতে পারবেন না। এবং এই ডক্টর ইউনূস নব্য ফ্যাসিস্ট এই সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাও তুলে নেবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশগ্রহণ করতে দিবে না। তাই নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে, যা কিছু করার প্রয়োজন তা কিছু করতে হবে। কেন? কারণ বহির্বিশ্ব মোটামুটি ডক্টর ইউনূসকে অনেক আগে থেকে চাপ দিচ্ছে, ভারতও বুঝিয়ে দিয়েছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন আমরা স্বীকৃতি দিব না এবং বহির্বিশ্ব থেকেও স্বীকৃতি দেওয়া হবে না। তাই আওয়ামী লীগ রাজপথে নেমে চাঙ্গা করতে পারে, বহির্বিশ্ব থেকে একটা এসবের উপর চাপ আসবে এবং রাষ্ট্র যদি দখল করতে পারে 100% আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। এবং নির্বাচন অংশগ্রহণ করলে যদি আওয়ামী লীগের কলা গাছ দাঁড়ায়, যদি আওয়ামী লীগ এই নির্বাচনের ক্ষমতা না আসন তো 80 থেকে 100 আসন চোখ বন্ধ করে পেয়ে যাবে, আমাদের বিরোধী দল থাকবে, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তাই মোটামুটি আওয়ামী লীগের আগামী ভবিষ্যৎ খুবই ভালো, কিন্তু রাজপথে নামতে হবে সাহস করে। আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী, একটা ওয়ার্ডের নেতার পিছনে আমরা দেখতাম শোডাউন মারলে 500, 1000, 2000 কর্মী নিয়ে শোডাউন মারতো। এখন এই সকল কর্মীরা কোথায়? সারা বাংলাদেশ মিলে কি এখন অ্যাক্টিভলি আওয়ামী লীগের 2 লক্ষ কর্মী রাজপথে নামার মতো নাই? আরো বেশি আছে, কিন্তু কথা হচ্ছে সাহসের অভাব, মনোবলের অভাব। উজ্জীবিত করতে হবে সিনিয়র যে সকল নেতারা আছে, সকল কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে, তাহলে না তারা রাজপথে নেমে কর্মসূচি সফল করবে, তারা ভয় পাবে না। এবং তাদেরকে বলতে হবে যে তোমরা অ্যারেস্ট হলো, তোমাদের ফ্যামিলিকে আমরা দেখবো এবং তোমাদেরকে দেখবো, জেলের ভিতরে টাকা পাঠাবো এবং তোমার জামিনেরও ব্যবস্থা করবো। তাহলে কিন্তু তারা কনফিডেন্স পাবে। এই কনফিডেন্স নিয়ে যখন রাজপথে নামবে তাহলে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই কনফিডেন্স দিবে কি? শেখ হাসিনা একা একা টেলিগ্রামে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে তো কনফিডেন্স আসবে না। প্রত্যেক নেতা তাদের কর্মীদের সাথে কথা বললে কনফিডেন্স আসবে। শেখ হাসিনা কয়জনের সাথে কথা বলবে? সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, সকলের সাথে শেখ হাসিনা একা কথা বলা সম্ভব? হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের আছে, তারা কোথায়? তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে এখন চুপচাপ দুবাই, কেউ মালয়েশিয়া বসে আছে, মজা জীবনযাপন করছে তার ফ্যামিলিকে নিয়ে। টাকা তো কামিয়ে নিয়ে তাদের ক্ষমতার দরকার কি? একটু অবস্থা ভালো তখন আবার দেশে ঢুকে সে বড় নেতা সেজে যাবে। এগুলা করে ভাই কোনো লাভ নাই। বাংলাদেশে আপনারা যখন ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন না? বিদেশে বসে হলো অন্তত এই দলের জন্য কিছুটা খরচ করেন, এই দলের কর্মীদের জন্য কিছুটা খরচ করেন। যে দলটাকে বিক্রি করে টাকা কামিয়েছেন সেই দলের উপকার আসেন না ভাই। একটু বিবেককে আপনার নাড়া দেন, বিবেক দিয়ে চিন্তা করেন। মানুষের তো সবচেয়ে বড় আদালত হচ্ছে তো বিবেক। আপনাদের কি বিবেক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে নাকি আপনারা ধরে নিয়েছেন আওয়ামী লীগ 10 বছর আগে কোনো কথাই বলতে পারবে না, হুদায় আমরা এটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই, আওয়ামী লীগকে আমরা ক্ষমতা আনতে পারবো না, আমরা হয়তো মারাও যাবো, এই চিন্তা করে হাল ছেড়ে দিয়েছেন নাকি? এটা ছেড়ে দিলে আপনারা ক্লিয়ারলি ভাবে নীতির সাথে কথা বলে ব্যাপারগুলো দুধকে পানিকে পানি করে ফেলেন। আপনাদের জায়গায় নতুন নেতৃত্ব আনতে হবে, তো তারাও কাজগুলো করবে। কথা বুঝেন নাই? আপনাদের মতো সুযোগবাদী লোকদের তো আওয়ামী লীগের দরকার নাই। আপনারাই আওয়ামী লীগের বদনাম করেছেন, এখন আওয়ামী লীগের দুঃসময় আবার আওয়ামী লীগকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিচ্ছেন। শেখ হাসিনা এই 80 বছর বয়স, ওনার যতটুকু সম্ভব উনি ফাইট করে যাচ্ছে। আর কত কথা বুঝেন নাই? আর আপনাদের সকল দোষের ভার কিন্তু শেখ হাসিনার গায়ের উপর লাগছে। জনগণ মনে করছে সকল কিছুর জন্য দায়ী ছিল শেখ হাসিনা, দুর্নীতির জন্য দায়ী ছিল শেখ হাসিনা, খুন অপরাধ গুমের যা হয়েছে শেখ হাসিনা, আমার সেগুলোর জন্য দায়ী ছিল শেখ হাসিনা। কিন্তু সকল কিছু কিন্তু আপনারাই করেছেন, টাকা পাচার কিন্তু আপনারা অনেকেই করেছেন। শেখ হাসিনা আহামরি দুর্নীতিও করে নাই এবং টাকা পাচার করে নাই, কিন্তু সকল কিছু দায়ভার আপনাদের জন্য শেখ হাসিনা নিতে হচ্ছে। আর এখন খারাপ সময়ে আপনারা শেখ হাসিনার যে ছায়াতলা থাকার কথা, ওনার কথা মতো কাজ করার কথা ওভাবে করছেন না, অনেকেই, সবাই না। তাই বিচ্ছয় করে কোনো লাভ নাই দুঃসময়ে। কথা বুঝেন নাই? আগামীতে আপনাদের তরুণ প্রজন্মকে কি জবাব দিবেন? আপনারা মারা গেলে আপনাদের ছেলেরা রাজনীতি আসবে, তারা কি জবাব দিবে? কোনো জবাব নেই আপনাদের কাছে। আপনাদের ছেলেমেয়েরা রাজনীতি আসে, তাদের কাছে কোনো জবাব থাকবে না। তাই এখনো সময় আছে। আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি। আওয়ামী লীগকে আবার রাজনীতি অ্যাক্টিভলি ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে আবার কিভাবে নির্বাচন অংশগ্রহণ করার মধ্যে সে ব্যাপারে আমাদের ফোকাস দিতে হবে। অন্তত ব্যর্থ হলো তো একবার আন্দোলন করে চেষ্টা করতে হবে রাজপথের দাবি আদায়ের জন্য, যে আমাদের কাছে নির্বাচন হবে না, আমরা নির্বাচন করতে হবে। এটা বোঝানোর জন্য একবার রাজপথে নামতে হবে। আপনারা একেবারে চুপচাপ বসে থাকবেন, শেখ হাসিনা একটা কর্মসূচি দিয়ে দিল আওয়ামী লীগের পক্ষ থেকে, আপনাকে পালানোর জন্য আপনাদের কর্মীদেরকে রাজপথে নামাবেন না, আপনাদের কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন না, যোগাযোগ করবেন না, নিস্তাগিরি একজন এখান থেকে আসবে এরকম 20 জন মিলে একটা মিছিল দিবে, এভাবে করে তো 100 বছর চলে যাবে ভাই। কথা বুঝেন নাই? না বুঝলে কিছু করার নাই। আমাদের মতো তরুণ প্রজন্ম, আপনাদের থেকে হাঁটুর বয়স, আমাদের 33 বছর বয়স, আপনাদের কারো 60 গিয়েছে, আপনাদের রাজনৈতিক বয়স আমাদের থেকে বেশি। আপনারা যদি না বুঝেন আমরা তরুণরা কি বুঝাবো? কথা বুঝেন নাই? যাকে নয় দিয়ে হয় না তাকে না বুঝিও হবে না। আপনারা মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর বসে ফ্যামিলিকে সময় দেন, এটাই ভালো। শেষ বয়স এখানে কাটান। আপনাদের দ্বারা আগামীতে আওয়ামী লীগের জন্য ভালো কিছু হবে না। 16, 17, 18 মাস হয়ে গিয়েছে, এখন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কান্নাকাটি করতেছে ঘর বাড়ি ছাড়া, আপনারা কারো সাথে যোগাযোগ করেন না। হাজার হাজার মেসেজ আমাদের কাছে আসে, খুব কষ্টে আছে তারা। এটাই হচ্ছে বাস্তবতা। তাই এখনো সময় আছে। আওয়ামী লীগের 10 জানুয়ারি পর কর্মসূচি আসছে, সেটা সফলের জন্য সকলে সংগঠিত হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে এবং শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তারা এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে হবে এবং ভালোভাবে তদারকি করতে হবে। তাহলে কিন্তু আওয়ামী লীগের যে কর্মসূচি আসছে সেটা সফল হবে, তা না হলে এটা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। হাদি হত্যাকাণ্ড প্রতিদিন নতুন নতুন গল্প যোগ করছে আমাদের ইউনূস সরকারের মহাজনীদের শাসনে। কথিত হাদি হত্যাকারী ফয়সালকে প্রথমে ছাত্রলীগ সাজানো হয়েছে, তারপর জানা গেছে যে ছাত্রলীগ হলেও তাকে কারাগার থেকে মুক্ত করেছে বিএনপির আইনজীবীরা, আর তারপর আমরা জানতে পারলাম যে ফয়সাল আসলে সরকারের প্রচারণার নায়কও। তাহলে কি ধরে নেওয়া যায় যে এই নায়ককে দিয়েই হাদিকে হত্যা করেছে সরকার? কিন্তু প্রশ্ন হলো, হাদিকে হত্যা করিয়ে সরকার কি হাসিল করতে চেয়েছিল? যদিও আমার কাছে তার উত্তর নেই, কিন্তু চলুন আলোচনাটা তদন্ত করা যাক। হাদি হত্যাকাণ্ড এখন আর একটি সহিংস ঘটনার গল্প নয়, এটি পরিণত হয়েছে রাষ্ট্রের ক্ষমতা, নৈতিকতা, রাষ্ট্রের কৌশল এক ভয়ঙ্কর প্রতিচ্ছবিতে। প্রতিদিন নতুন তথ্য যুক্ত হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটি নতুন তথ্য আগের সরকারি বয়ানকে দুর্বল করছে। আর সরকারের ভেতরের দিকেই আঙুল তুলছে এসব তথ্য। যে রাষ্ট্র নিজেকে ন্যায় বিচারের পক্ষের শক্তি হিসেবে হাজির করতে চেয়েছিল, যিনি নিজেকে শান্তির দূত হিসেবে বাংলাদেশে নতুন বন্দোবস্ত তৈরি করতে চেয়েছিলেন, সেই রাষ্ট্রই এখন সন্দেহের কেন্দ্রে একজন ছাত্র নেতাকে বা একজন নতুন নেতাকে তৈরি করা এবং তাকে শেষ করে দেওয়ার ঘটনায়। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ফয়সাল করিম মাসুদের অবস্থান এবং পরিচয় নিয়ে। একদিকে সরকার তাকে হাদি হত্যার জন্য কথিত খুনি হিসেবে চিহ্নিত করে হুলিয়া জারি করেছে, অন্যদিকে ঠিক
একই ব্যক্তি সরকারের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সচেতনতামূলক ভিডিও বিজ্ঞাপনে অভিনয় করেছেন নায়ক হিসেবে। এখানে প্রশ্নটা তাহলে অনিবার্য হয়ে ওঠে, একই ব্যক্তি কিভাবে সরকারের চোখে অপরাধী আবার নায়কও, মানে একই মুখ দিয়ে সরকার নায়ক বানাচ্ছে তাদের প্রচারণা, আবার একই মুখকে অপরাধী বানাচ্ছে। ইউনূস সরকারের একই অঙ্গে এত রূপ কেন বলুন তো? এই বিজ্ঞাপনটি 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের অনেক আগেই ফয়সাল রাষ্ট্রীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মানে এই নয় যে তিনি অপরাধী হতে পারেন না, কিন্তু এর মানে অবশ্যই এই যে সরকার তাকে চিনতো, জানতো এবং ব্যবহার করেছে। এখানেই প্রশ্নটা আসলে গভীর হয়। যে ব্যক্তিকে ছাত্রলীগ জানা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী 2024 সালের নভেম্বরে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল, তাকে বিতর্কিত জামিনে মুক্ত করা হলো কেন? কেন তাকে নজরদারিতে রাখা হলো না? কেন তাকে দিয়ে আবার রাষ্ট্রীয় প্রচারণা চালানো হলো? এখান থেকে যে সন্দেহটা তৈরি হয় তা আর গুজবের পর্যায়ে থাকে না। যদি কেউ বলে ফয়সালকে ইচ্ছাকৃতভাবে ফ্রেম করা হয়েছে এবং সেই ফ্রেমিং এর সুবিধার্থে তাকে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, তাহলে তাকে কি পুরোপুরি অযৌক্তিক বলা যায়? বিশেষ করে যখন ফয়সাল নিজেই ভিডিও বার্তায় বলছে কারা তাকে আরব আমিরাতে যেতে সহায়তা করেছে এবং সে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের নামও উচ্চারণ করছেন, সঙ্গে আরো দুজন ব্যক্তির। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কি তাহলে? এই পুরো সময়টা ধরে রাষ্ট্রের আচরণ। 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের যে আগ্রাসী তৎপরতা গেছে, সেখানে কাউকে গুহা থেকেও বের করে আনা হচ্ছে, 10 হাত মাটির তল থেকে, পানির তল থেকে ধরে আনা হয়েছে। অথচ হাদি হত্যার মতো আলোচিত ঘটনায় অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে নির্বিঘ্নে বিমানবন্দর পার হয়ে বিদেশে চলে গেল? এটা কি রাষ্ট্রের অক্ষমতা নাকি রাষ্ট্রের সম্মতি? রাষ্ট্র গোপনে কাজটি করেছে। ফয়সালের বক্তব্যের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার ফ্রেমিং এর বর্ণনা। সে বলছে গুলির পরপরই জুলকারনাইন সায়ের এবং কদরুদ্দিন শিশির তাকে শুটার হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারত পালানোর গল্প তৈরি হয়, সেই গল্পের উপর দাঁড়িয়েই রাজপথ উত্তপ্ত হয়, ভারত বিরোধী আন্দোলন হয়, দূতাবাস আক্রান্ত হয়। কিন্তু আজ যখন ফয়সাল বলছে সে ভারতে নয় আরব আমিরাতে, তখন সেই পুরনো আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায় থাকে বলুন তো? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, তাহলে যদি ফয়সাল সত্যি শুটার হতো তাহলে সে কেন এত বিস্তারিত ব্যাখ্যা দিত? কেন সে প্রকাশ্যে নাম বলতো? কেন সে তদন্ত চ্যালেঞ্জ করছে? একজন ভাড়াটে শুটারের আচরণ সাধারণত কেমন হয় সেটা অপরাধ বিদ্যার ছাত্রদের জানা আছে। লক্ষ্যভেদী গুলি করে হত্যার পর একজন পেশাদার খুনি পরিবার পরিজনের কাছে ফেরে না, আর রাষ্ট্রীয় নজরদারির মধ্যে থেকে ব্যবসা, ট্যাক্স, পারিবারিক জীবন চালায় না। এসব প্রশ্নকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আরেকটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলি, যদি ফয়সালকে ব্যবহার করা হয়ে থাকে, মানে ডক্টর ইউনূসের সরকার ফয়সালকে ব্যবহার করে হাদিকে হত্যা করে থাকে, যদি তাকে রাষ্ট্রীয় পরিচয়ের কাছাকাছি এনে তারপর বলির পাঠা বানানো হয়ে থাকে, তাহলে প্রশ্নটা শুধু ফয়সালকে নিয়ে নয়, হাদিকে নিয়েও করতে হবে। হাদিকে তোলা এবং হাদিকে নির্মূল করা, শেষ করে দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? রাষ্ট্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা আমরা বলতে পারি। কেন সরকারের ভিতর থেকে এমন খবর বের হচ্ছে যে হাদি হত্যার সঙ্গে সরকারের যোগসাজশ থাকতে পারে? কেনই বা সরকার নিজের হাতে এমন এক বয়ান তৈরি করবে যা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজনীতির ক্যালকুলাসে ফিরতে হবে আমাদের। যদি হত্যার পর কি কি অর্জন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করি, তাহলে দেখবেন প্রথমত দেশ অস্থির হয়েছে, দ্বিতীয়ত ভারত বিরোধী উত্তেজনা তৈরি হয়েছে, তৃতীয়ত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, চতুর্থত নিরাপত্তাহীনতার বয়ান শক্ত হয়েছে। এগুলো কার স্বার্থে যায়? যে সরকার নিজেকে বৈধতা দেওয়ার সংকটে ভুগছে তার জন্য এই অস্থিরতা কি সুবিধাজনক নয়? যদি কেউ দাবি করে হাদিকে হত্যা করে সরকার একটি নিয়ন্ত্রিত অরাজকতা তৈরি করতে চেয়েছিল, তাহলে তাকে অস্বাভাবিক বলা কঠিন, কারণ সরকার তাতে সফল। কারণ এর আগে আমরা দেখেছি একটি বিচ্ছিন্ন ঘটনা কিভাবে রাষ্ট্রীয় সংকটের রূপ নেয়, দেখেছি কিভাবে ভারতকে ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যর্থতা ঢেকে ফেলা যায়, দেখেছি কিভাবে এক অভিযুক্তকে একদিকে খুনি বানানো হয়, অন্যদিকে তাকে রাষ্ট্রীয় প্রচারণার মুখ হিসেবে ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন অমীমাংসিত, হাদির প্রকৃত হত্যাকারী কারা? কেন তারা এখনো দৃশ্যপটে নেই? কেন সরকার নিশ্চিত করে বলতে পারছে না হাদির হত্যাকারীকে? কেন তদন্ত ঘুরে ঘুরে একই নামের চারপাশে আটকে আছে, অথচ যাদের নাম ফয়সাল নিজেই বলছে তাদের ধরা হচ্ছে না? কেন কেন আন্দোলনগুলো বিচার নয় বরং স্লোগান নির্ভর শত্রু খোঁজায় ব্যস্ত? কেন হাদি হত্যাকারীর বিচার যারা চাইছেন তারা শাহবাগে কখনো থাকছে কখনো উঠে যাচ্ছে? সরকারকে প্রশ্নের আওতায় কেন আনা হচ্ছে না? যদি সত্যি হাদি হত্যার বিচার চাওয়া হয় তাহলে প্রশ্নটা সোজা হওয়া উচিত ছিল, কে ফয়সালকে ছাড়িয়ে দিল, কারা ফয়সালকে ব্যবহার করলো, কি উদ্দেশ্যে ব্যবহার করলো, কে তাকে দেশ ছাড়ার সুযোগ করে দিল, কে তাকে প্রথম শুটার হিসেবে প্রতিষ্ঠা করলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো নাটক সাজিয়ে সরকার আসলে কি হাসিল করতে চেয়েছিল? আজকের বাস্তবতায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে রাষ্ট্র যদি নিজের প্রয়োজন অনুযায়ী খুনি তৈরি করে, নায়ক বানায়, আবার সেই নায়ককেই খুনি হিসেবে ব্যবহার করে, তাহলে আপনি আমি কোনো নাগরিক নিরাপদ নয়। আজ ফয়সাল, কাল অন্য কেউ। আর এই খেলাটার কেন্দ্রে যদি হাদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তো এটি রাষ্ট্রের সরাসরি অপরাধের প্রশ্ন। হাদি হত্যাকারী যখন সরকারের প্রচারণার নায়ক, তখন সেই রাষ্ট্রের নৈতিক পতন আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কেউ প্রশ্ন তুলছি না। পুরো ব্যবস্থাটা প্রশ্নবিদ্ধ। কে জানে তারেক রহমানকে যেভাবে উঠানো হচ্ছে, তারেক রহমানকে যেভাবে নির্মাণ করা হচ্ছে, যেসব নিরাপত্তার নামে তারেক রহমানকে যেভাবে ঘিরে ফেলা হচ্ছে, হয়তো হাদির পরে তারেকেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে, এবং সেটাও রাষ্ট্রের প্রকল্পের অংশ। ফয়সাল তো না হয় সরকারের প্রচারণার নায়ক, মাদকদ্রব্য অধিদপ্তরের বিজ্ঞাপনের নায়ক, তাহলে কি তারেক জিয়াকে হত্যাকাণ্ডের নায়কও আশেপাশে কোথাও ঘুরছে? অপেক্ষা করুন, আমরা একটা ভয়াল বাস্তবতার মধ্যে বসবাস করছি। আমি জাস্ট বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর ইউনূসকে উপেক্ষা করি বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই ধরে চলে বসেন যে কি করছে? আবার সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেওয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে, আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে। টু ডু ইমাজিন? না, অবিশ্বাস্য, আনইমাজিনেবল, আনবিলিভেবল ঘটনা ঘটে গেছে। জুলাই যোদ্ধা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী। ঘটনার কোরিলেশন আমরা খুঁজে পেয়েছি, ডিটেইলস বলবো, আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় একজন চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক আপনারা জানেন। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদী হাসানকে আটক করেছে পুলিশ। এতটুকুই যথেষ্ট। এই মাহাদী এদের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে, সে যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই থানা জ্বালিয়েছে, পুলিশকে এই করেছে, এটা কেন বলেছে? কারণ বুঝতে পারছেন কোথায় আছেন? তা এখন তার মুক্তি নিয়ে এটা নিয়ে আগ্রহ নেই। তাকে 1 ঘন্টার মধ্যে মুক্তি দিল না কয় ঘন্টার মধ্যে, না কি না জামিনে, ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। তাকে গ্রেপ্তার করেছে, কেন করেছে, কারা করেছে, আমি ভালোভাবে স্ক্রুটিনাইজ করেছি। ইউনূস সরকার এই গ্রেপ্তার চাইনি, এটা বলবে না তারা। এমন কোনো মহা শক্তিশালী কেউ এই গ্রেপ্তার করিয়েছে যেখানে ইউনূস সরকার অসহায়? কারা?
শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে, এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এবং কেন এই মাহাদিকে টার্গেট করা হয়েছে? ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন, নন কম্প্রোমাইজিং, বিপ্লবী, এবং 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে ওসমান হাদিদের জন্য, সেটা বাধ্য হতে সরকার। ওই ওয়ান কাইন্ড অফ ওসমান হাদি এই মাহাদি। ব্যক্তি জীবনে তার কিছু অপরাধ এটা আলোচ্য বিষয় না। এই মাহাদি 2022 সালে 23 সালে হাসিনাকে লেডি মাফিয়া, শামীম ওসমানকে গুন্ডা, ওবায়দুল কাদেরকে জোকার বলেছেন, যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে। এরকম এক্সেপশনাল ফিগার যারা, তাদেরকে ধরে ধরে কাউকে হত্যা করা হবে, তাদের কাউকে আটক করা হবে, বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে। এক পর্যায়ে সরকার ক্ষমতা আসলে, মানে নতুন কোনো সরকার ক্ষমতা আসলে একটা পিলখানা ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি ঘটানো হবে, যে ট্র্যাজেডিতে গুরুত্বপূর্ণ সব সমন্বয় হত্যা করা হবে। আপনি বুঝতে পারবেন না কিভাবে। যেমন সাপোজ নতুন সরকার ক্ষমতা এসেছে, মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান করবে। ওই সম্মাননা অনুষ্ঠানে বোমা হামলা করে বা যে কোনো একটা ভাবে দেখবেন যে সব সমন্বয় হত্যা করবে, সবাই এক জায়গায় যাবেন নানান ভাবে, এটা ইমাজিনারি, এদেরকে বাঁচতে দিবে না। এখানে ইউনুস সরকার নিরুপায়, ইউনুসকে উপেক্ষা করে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এখানে স্বাভাবিক একটা যুদ্ধ হলে, একটা বিপ্লব হলে এই থানায় পুলিশ এই ধরনের ঘটনা ঘটাতে হয়, সেটা আমাদের দেশের জনতা ঘোষিত এটা না। পরিকল্পনা আরো ছিল, নাইট নিজে বলেছেন, তার কাছে ভিডিও এখনো আছে, সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতেন প্রয়োজনে, যদি হাসিনা না পালাতো, যে আমরা থানা। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।